পদ্মপুরী জলের উপর দৃশ্যমান হলো। তার চোখে মুখে অভিমান স্পষ্ট। তোদের কি সত্যি আজ এই বনের পরীর কথা মনে পড়লো লতা? আমি তো ভেবেছিলাম এই মধুরাজ্যের রাজপ্রাসাদের অহংকার তোদের চোখ অন্ধ করে দিয়েছে। সুখের দিনে কি কেউ বনের বন্ধুদের খোঁজ রাখে? তুই এমন করে বলিস না পরিশয়। তোর লতা কখনো অহংকারী হতে পারে না। রাজ্যের এত কাজ, এত মানুষের জেসমিন, এদেরকে এক ফোঁটাও দয়া দেখাবে না। প্রহরীরা এদের রাজপ্রাসাদের রান্নাঘর থেকে শুধু এক বেলার খাবার দিয়ে সীমানার বাইরে। মীরা তো ঠিকই বলেছে, তবে দিদির শরীরটা এখন ভালো থাকা খুব দরকার। বাপের বাড়িতে গেলে দিদি অনেক শান্তিতে থাকতে পারবে। আমরা আজ বিকেলে এই হাড়ি চারুলতা, রানীলতা আর মধুরাজের সাথে মধুপুরের উদ্দেশ্যে রওনা হবে। অরুণ, তুমি চারুর সফরের সব ব্যবস্থা। হেমমধুরাজের রাজপ্রাসাদ। চারুলতার বিশাল কক্ষের খোলা বারান্দা। সকালের স্নিগ্ধ আলোয় চারদিক ঝলমল করছে। বারান্দার রেলিংয়ে অসংখ্য ছোট ছোট রঙিন পাখি। তারা সবাই মিলে এক অদ্ভুত মিষ্টি সুরে গান গাইছে। চারুলতা হাসি মুখে সেই গান শুনছে। কিরে চারু, তুই তো সকাল সকাল উঠে বসে আছিস আর এই পাখিদের গান শুনছিস। দেখলি তো আমাদের পদ্মা পরিমার কথা কেমন অক্ষরে অক্ষরে মিলে গেল। পরিমা বলেছিল না তার অনাগত সন্তানকে রোজ সকালে বনের পাখিরা এসে গান শোনাবে। আজ তো রাজপ্রাসাদ একেবারে পাখিদের মিষ্টি সুরে ভরে গেছে। হ্যাঁ রে সোনা পাখি, আজ তো আমি ভোরেই পাখিদের গানে ঘুম থেকে উঠেছি। পরিমার এই আশীর্বাদ আমার জীবনের বড় পাওয়া। তা আমি বলে বোঝাতে পারবো না। এই পাখিদের সুর শুনলে মনে হয় বিধাতা যেন নিজের হাতে আমাদের অনাগত সন্তানের জন্য আশীর্বাদ পাঠিয়েছে। আমার মনের সব ক্লান্তি আর ভয় এক নিমিষে দূর হয়ে গেছে। শুধু তোর কেন, আমার নিজেরও তাই পাখিদের সাথে গলা মিলিয়ে মিলিয়ে গান গাইতে ইচ্ছে করছে রে। আমি তোকে বলেছিলাম না ছাড়া, তোর এই নতুন অতিথি আমাদের সবার জীবনে একটা নতুন জাদুর মতো আনন্দ নিয়ে আসবে। তুই শুধু দেখিস এই পাখিরা তোকে আর তোর সন্তানকে কখনোই একা ছাড়বে না। রাজপুত্র অরুণ ধীর পায়ে হাসি মুখে বারান্দায় এলো। কি ব্যাপার চারু, কি ব্যাপার চারু? আর সকালে আমার যুবরানীকে এত স্নিগ্ধ আর সুন্দর লাগছে কেন? আর সোনা পাখি তো দেখছি আজ পুরো রাজপ্রাসাদ দখল করে নিয়েছে। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। এটা তো পদ্ম পরিমার আশীর্বাদ রাজপুত্র। গহীন জঙ্গল থেকে পরিমা এই পাখিদের পাঠিয়েছে আমাদের নতুন অতিথিকে রোজ সকালে ঘুম থেকে তোলার জন্য। দেখুন না, ওরা ওরা কেমন নির্ভয়ে আমাদের কাছে এসে বসে আছে। বিধাতার অসীম কৃপা চারু। তুমি যে পবিত্র মন নিয়ে সবাইকে ভালোবেসেছো, আজ পুরো প্রকৃতি যেন তার প্রতিদান দিচ্ছে। তোমার মুখে এই শান্ত হাসিটা দেখলে আমার মনে হয় আমি পৃথিবীর সব থেকে ভাগ্যবান পুরুষ। কিন্তু চারু, তুমি কি সকালের খাবার খেয়েছো? তোমাকে তো এখন নিজের শরীরের দিকে দ্বিগুণ নজর দিতে হবে। আপনিও একটু চিন্তা করবেন না, জয়ামা সকাল সকাল আমাদের নিজের হাতে খাইয়ে গেছে। আমি শুধু এই সকালের মিষ্টি বাতাস আর পাখিদের গান উপভোগ করছি। আমাদের এই হেমমধুরাজ্য এখন সত্যি সত্যি একটা স্বপ্নের মতো হয়ে গেছে। মধুপুরের সীমানা, চারদিকে প্রহরীর কড়া পাহারা। হঠাৎ তিনজন ভিখারি, ছেঁড়া ময়লা কাপড় পরা মহারানী রূপমঞ্জুরি, মধুবালা এবং কালু কাঁপতে কাঁপতে সেখানে এসে উপস্থিত হলো। প্রহরীরা তাদের আটকে দিল। খবর পেয়ে সেনাপতি রাজেশ এবং মন্ত্রী জেসমিন দ্রুত পায়ে সেখানে এলো। কি ব্যাপার প্রহরী, তোমরা এদের আটকে রেখেছো কেন? এরা কারা? এই ভিখারিরা কোথা থেকে এসেছে? সেনাপতি মশাই, আমাদের বাঁচান। আমরা 3 দিন ধরে বনের ফলমূল ছাড়া আর কিছু খাইনি। খিদের জ্বালায় আমাদের নাড়ি ভুঁড়ি সব শুকিয়ে আসছে। একটু দাঁড়াও, এই গলার স্বর তো আমার বড্ড চেনা চেনা লাগছে। মুখের কাপড় সরাও তো তোমরা। মধুবালা এবং রূপমঞ্জুরি ভয়ে ভয়ে মুখের ময়লা গামছা সরিয়ে ফেলল। জেসমিন এবং রাজেশ তাদের দেখে পাথরের মতো স্তব্ধ হয়ে গেল।
মা, আপনি আর মহারানী রূপমঞ্জুরি, আপনারা এই ভিখারিনীর বেশে মধুপুরে কি করছেন? আপনাদের তো হেমরাজ্যের সীমানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনাদের এত বড় সাহস যে আপনারা আমাদের রাজ্যে ঢুকেছেন। জেসমিন, তুমি এদের সাথে কোনো কথা বলো না। এরা সাপের চেয়েও বিষাক্ত। মহারানীর রূপমঞ্জরি, আপনার অহংকার কোথায় গেল? আপনি আবার এই নোংরা কাপড় পরে আমাদের রাজ্যে ঢুকেছেন। আমার আর কোনো অহংকার অবশিষ্ট নেই সেনাপতি রাজেশ। চক্রান্ত করার মতো জোর শক্তি আমার শরীরে নেই। চারুলতার এক থালা ভাত আমার সব অহংকার শেষ করে দিয়েছে। রত্নগড়ের জঙ্গলে পচা ফল খেয়ে বাঁচতে বাঁচতে আমি আজ একটা কুকুরের চেয়েও অধম হয়ে গেছি। আমার শুধু এক মুঠো ভাত খেতে দাও, আমি আর কিচ্ছু চাইবো না। জেসমিন রে, আমার মা, আমাকে তাড়িয়ে দিস না মা। আমি তোর জন্মদাত্রী মা। আমি অনেক পাপ করেছি। আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আমি সত্যি ভিখারিনী। জঙ্গলে আর একদিন থাকলে আমি মরে যাব। আমি শুনেছিলাম তুই মধুপুরের মন্ত্রী হয়েছিস। তোর তো অনেক ক্ষমতা। আমাকে একটু ঠাঁই দে মা। আজ আপনি আমাকে মা বলে ডাকছেন? যেদিন আপনি রূপমঞ্জুরির কথায় চারু দিদির সাথে বেঈমানি করেছিলেন, যেদিন আমাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিলেন, সেদিন আপনার এই মাতৃত্ব কোথায় ছিল মহারানী মধুবালা? আজ যখন খিদের জ্বালায় পেট জ্বলছে, তখন জেসমিন আপনার মা হয়ে গেল। আমাকে যা খুশি বল জেসমিন। তুই চাইলে আমাকে চাবুক মার, কিন্তু আমাকে একবেলা খেতে দে মা। আমি তোর প্রাসাদের সবচেয়ে নিচু দাসী হয়ে থাকবো। একটু বাসন মাজবো, তাও আমাকে গহীন জঙ্গলে আর ফিরিয়ে দিস না মা, দিস না। জেসমিন, এদেরকে এক ফোঁটাও দয়া দেখাবে না। প্রহরীরা, এদের রাজপ্রাসাদের রান্নাঘর থেকে শুধু এক বেলার খাবার দিয়ে সীমানার বাইরে ছুঁড়ে ফেলে দাও। আমাদের মহারাজ মধুরাজা এবং রানী লতা আজ প্রাসাদে নেই, তারা হেমরাজ্যে আছেন। রাজা রানীর অনুপস্থিতিতে আমি সেনাপতি হিসেবে এই রাজ্যের এক মুহূর্ত এদের আশ্রয় দিতে পারি না। এক বেলা খেয়ে বিদায় হও তোমরা। রূপমঞ্জরি এবং কালু ভয়ে কাঁপতে থাকলো, কিন্তু জেসমিন এক দৃষ্টে তার মা মধুবালার করুণ এবং শুকনো আর অসহায় মুখের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। সে বুঝতে পারলো না তার কি করা উচিত। দাঁড়ান রাজেশ বাবু, প্রহরীরা, তোমরা তলোয়ার নামাও। জেসমিন, তুমি কি বলছো? তুমি কি এদের আবার আশ্রয় দিতে চাইছো? তুমি জানো না এরা কত বড় বেঈমান? আমি জানি রাজেশ বাবু, এরা অনেক বড় অপরাধী, কিন্তু আপনি মহারাজ মধুরাজার কথা ভাবুন। তিনি আমাদের দায়িত্ব দিয়ে গেছেন। আগামীকাল সকালেই মহারাজ মধুরাজা, রানী লতা এবং চারু দিদিরাই প্রাসাদে ফিরবেন। আজ যদি আমরা এদের তাড়িয়ে দেই, আর কাল যদি মহারাজ জানতে পারে, তবে হয়তো তিনি আমাদের বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারেন। কিন্তু জেসমিন, এদের তো... আমি এদের কোনো রাজকীয় সম্মান দিতে চাই না রাজেশ বাবু। আজ রাতটুকুর জন্য এদের রাজপ্রাসাদের এক কোণায় ওই দাসীদের পুরনো ঘরে থাকতে দিন, ওদের খাবার দিন। কাল মহারাজ মধুরাজা, রানী লতা ফিরে আসবে। তারপর ওনারা এবং চারু দিদি মিলে এদের ভাগ্য নির্ধারণ করবে। তুই আমাকে বাঁচালে জেসমিন। বিধাতা তোর ভালো করুক মা। আমি জানতাম তুই আমাকে তাড়িয়ে দিতে পারবি না। তুই তো আমার পেটের সন্তান। আপনি আমাকে ধন্যবাদ দেবেন না। আমি কোনো দয়া করিনি। শুধু মনে রাখবেন, মা আর মেয়ের রক্তের সম্পর্ক কখনো পুরোপুরি ছিঁড়ে ফেলা যায় না। সেই রক্তের টানে আজ রাতটুকু আমি আপনাদের আশ্রয় দিলাম, কিন্তু কাল সকালে মহারাজ যা শাস্তি দেবেন তা আপনারা মাথা পেতে নেবেন। প্রহরীরা, এদেরকে দাসী ঘরে নিয়ে যাও। জেসমিন দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। হেমমধুরাজ্যের রাজপ্রাসাদের দরবার কক্ষ। মহারাজ অম্বিকা প্রসাদ সিংহাসনে বসে আছে। সামনে মহারাজ মধুবালা, রানী লতা। মহারাজ অম্বিকা প্রসাদ, আমরা তো অনেক দিন হলো এখানে এসে রয়েছি। আমাদের চারুর জীবনে বিধাতা এক বড় একটা আনন্দ দিয়েছেন, কিন্তু আমাদের রাজ্যের একটা পুরনো নিয়ম আছে। আপনারা হয়তো জানেন, এই সময়ে মেয়েরা সাধারণত বাপের বাড়ি গিয়ে কিছুদিন থাকে। মায়ের আদর আর যত্নে তাদের শরীর আর মন দুটোই ভালো থাকে। চারু এই অবস্থায় রথে করে এত দূর সফর করবে? আর তাছাড়া চারুকে চোখের আড়াল করলে আমি এই রাজ্যে এক মুহূর্তেও শান্তিতে থাকতে পারবো না।
চারু এখানে থাকবে। এখানে রাজবুদ্ধ আছেন, জয়া মা আছেন, সব ব্যবস্থা আছে। রাজপুত্র অরুণ, তুমি একটু বেশি চিন্তা করছো। রথ খুব ধীরে ধীরে যাবে, আর তাছাড়া চারু তো ওই রাজপ্রাসাদেই বড় হয়েছে। নিজের পুরনো ঘরে গেলে ওর মনটা এমনিতেই খুশিতে ভরে উঠবে। তুমি কি চাও না চারু একটু বদল পাক? না না লতামা, আমি চাই চারু সবসময় আমার চোখের সামনে থাকুক। আমি ওকে একাই সব যত্ন করতে পারবো। আমি ওকে মধুপুরে পাঠাতে মানবো না। আপনারা অযথা এত এই নিয়ে তর্ক করছেন। রাজপুত্র, বাবা আর মা যখন এত করে চাইছেন, তখন আমার তো একবার ঘুরে আসাই উচিত। আপনি এত ভয় কেন পাচ্ছেন? রাজপুত্র অরুণ, তুমি শান্ত হও। মধুরাজা রানী লতা কোনো অন্যায় আবদার করেননি। রাজবুদ্ধ কালী আমাকে বলেছিলেন চারুর এখন জায়গা পরিবর্তন দরকার। একঘেয়েমি পরিবেশ থেকে বেরিয়ে নিজের বাপের বাড়িতে কিছুদিন ঘুরে এলে ওর শরীর আর মন দুটোই খুব ভালো থাকবে। তুমি শুধু শুধু অমত করো না। পিতা মহারাজ, আপনি যখন বলছেন তখন আমি আর কি বলবো। কিন্তু চারুকে ছেড়ে আমি থাকবো কি করে? তুমি তো চাইলে কদিন পর গিয়ে ওকে দেখে আসতে পারো। তাহলে এটাই চূড়ান্ত হলো। আগামীকাল সকালেই চারুলতা, রানীলতা আর মধুরাজার সাথে মধুপুরের উদ্দেশ্যে রওনা হবে। অরুণ, তুমি চারুর সফরের সব ব্যবস্থা নিরাপদে করো। চারুলতা হাসি মুখে অরুণের দিকে তাকালো। অরুণ একটু অভিমানী মুখে মাথা নেড়ে সম্মতি দিল। ভ্যাবলা এবং ক্যাবলার নতুন দোকান। ভ্যাবলার ক্যাবলা খুব ব্যস্ত। কিরে ভাবলা, তাড়াতাড়ি হাত চালা। দিদি কাল সকালে মধুপুরে যাচ্ছে রে বাবার বাড়িতে। লতা লতা রানী দিদিকে নিয়ে যাচ্ছে। আমাদের দিদির জন্য অনেক কিছু গুছিয়ে গুছিয়ে দিতে হবে রে। আরে আমি তো শুকনো তেঁতুলের মিষ্টিগুলো প্যাকেটে ভরেছি। দিদির তো এখন মাঝে মাঝে গা বমি বমি ভাব হতে পারে। তখন রাস্তায় রথে বসে আমার এই শুকনো তেঁতুলের মিষ্টি মুখে দিলে দিদির একদম আরাম লাগবে। তুই তোর ক্ষীরের সন্দেশগুলো ভালো করে প্যাকেটে ভরে রাখিস। হ্যাঁ রে ক্যাবলা, আমি একদম খাঁটি ক্ষীর আর মধু দিয়ে এক হাড়ি সন্দেশ বানিয়েছি রে। লতা রানী আর মধুরাজাও খাবে। দিদি তো বাপের বাড়িতে যাচ্ছে, সেখানে যেন আমাদের এই হেমরাজের খাবারের অভাব বোধ না করে। তোমরা দুজন দিদির জন্য যা করছো তা দেখে আমার খুব ভালো লাগছে। দিদি কয়েকদিনের জন্য যাচ্ছে ঠিকই, কিন্তু দিদিকে ছাড়া আমাদের এই দোকান, এই রাজপ্রাসাদ সব কেমন যেন ফাঁকা ফাঁকা লাগবে গো। মীরা তো ঠিকই বলেছে, তবে দিদির শরীরটা এখন ভালো থাকা খুব দরকার। বাপের বাড়িতে গেলে দিদি অনেক শান্তিতে থাকতে পারবে। আমরা আজ বিকেলে এই হাড়ি আর প্যাকেটগুলো রাজপ্রাসাদে দিয়ে আসবো। হেমমধুরাজের রাজপ্রাসাদে যোগু মোড়লের কক্ষ। জয়া সেখানে এলো। জয়া, তুমি সারুর যাওয়ার ব্যাগগুলো সব ভালো করে গুছিয়ে দিয়েছো তো? কাল সকালে তো লতা দিদি ওকে নিয়ে মধুপুরে রওনা হবে গো। হ্যাঁ গো, আমি সব গুছিয়ে দিয়েছি। মেয়েটা সব পছন্দের জিনিস আমি ব্যাগে ভরে দিয়েছি ঠিক মতো। সারু চলে গেলে এই প্রাসাদটা একদম নিস্তব্ধ হয়ে যায় গো। ওকে ছাড়া তো আমার সকালটাই শুরু হয় না। কিন্তু লতা দিদি ঠিকই বলেছে, এই সময়ে মেয়েদের বাপের বাড়িতে যাওয়ার নিয়ম। ওখানে গেলে সারু অনেক আনন্দ পাবে। বিধাতা আমার মেয়েটাকে সব সময় এভাবে সুখে রাখো। তুমি ভেবো না জয়া, কদিন পরে ও আবার আমাদের কাছে ফিরে আসবে ক্ষণ। রাতের বেলা চারুলতার বিশ্রাম কক্ষ। চারুলতার যাত্রার জন্য সব ব্যাগপত্র গোছানো হয়েছে। রাজপুত্র অরুণ মুখ গোছ করে বিছানার এক কোণায় বসে আছে। চারুলতা ধীর পায়ে এসে অরুণের পাশে বসলো। কি হলো কি রাজপুত্র? আপনি সেই দরবার কক্ষ থেকে এমন মুখ গোছ করে আছেন কেন? আমি তো মাত্র কয়েকদিনের জন্য মধুপুরে যাচ্ছি, চিরকালের জন্য তো আর যাচ্ছি না, তাই না? কয়েকদিন মানে অনেক দিন চারু। তুমি বুঝতে পারছো না, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত সময় কাটে না। আর এই অবস্থায় তুমি আমার চোখের আড়াল হবে, এটা ভাবতেই আমার ভয় করছে। যদি তোমার কোনো কষ্ট হয়, যদি তোমার কিছু দরকার হয়, ওখানে তো আমি থাকবো না। আপনি এত অবুঝের মতো কথা কেন বলছেন? ওখানে তো আমার মা আছে, বাবা আছে, জেসমিন আর রাজেশ আছে। আমার কি কষ্ট হবে? তাছাড়া পিতা মহারাজ তো
ঠিকই বলেছেন, আমার এখন একটু পরিবেশ বদলানো দরকার। পরিবেশ বদলানো দরকার তো আমাকে নিয়ে চলো। আমি এখানে একা একা রাজকার্য সামলাবো আর তুমি ওখানে গিয়ে মজা করবে? এটা কেমন কথা? আমি কালই মধুরাজা বাবাকে বলবো আমিও তোমার সাথে মধুপুরে যাব। আপনি সত্যি পাগল হয়ে গেছেন রাজপুত্র। আপনি হেমমধু রাজ্যের ভবিষ্যৎ রাজা। আপনি যদি আমার আঁচল ধরে বাপের বাড়িতে গিয়ে বসে থাকেন, তবে বিদেশি বণিকেরা কি বলবে? পিতা তো একা সামলাতে পারবেন না সব। আপনাকে তো নিজের দায়িত্ব পালন করতেই হবে। রাজকার্য চলে যায় যাক, আমার কাছে তোমার আর আমাদের সন্তানের চেয়ে বেশি দামি আর কিছুই নেই। ঠিক আছে, আমি কাল যাচ্ছি না, কিন্তু আমি কথা দিচ্ছি চারু, আমি প্রতিদিন আমার সবচেয়ে দ্রুতগামী ঘোড়া ছুটিয়ে মধুপুরে যাব, তোমাকে শুধু একবার নিজের চোখে দেখে আসার জন্য। আপনাকে রোজ এত কষ্ট করে যেতে হবে না, আমি কথা দিচ্ছি। আমি নিজে খুব ভালো করে যত্ন নেব। আর আপনি তো জানেনই, এই কয়েকদিন কাটতে বেশি সময় লাগবে না। আপনি বরং এখানকার তাঁতবিদ দলের কাজগুলো ঠিক মতো দেখবেন, ভ্যাবলার ক্যাবলার খবরাখবর নেবেন, তাহলেই দেখবেন সময় এমনিতেই কেটে যাবে। তোমার যুক্তির কাছে আমি কোনোদিনও জিততে পারবো না চারু। তুমি যাও বাবার বাড়িতে, ওখানে গিয়ে শান্তিতে সময় কাটাও, কিন্তু মনে রাখবে আমার মনটা তোমার সাথে মধুপুরে পড়ে থাকবে। তুমি ছাড়া এই বিশাল রাজপ্রাসাদ আমার কাছে একদম শূন্য লাগবে। অরুণের এই তীব্র ভালোবাসার অধিকারবোধ চারুলতার মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।